তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনার সুযোগ আছে। লুকোচুরিটা কেমন? লুকোচুরিটা আপনার মতন সাধারণ জনগণের কাছে, আমার মতন সাধারণ জনগণের কাছে। দুই মাসেই রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চাপ আর জন আকাঙ্ক্ষার এক জটিল সমীকরণের ভেতর দিয়ে পথ চলছে সরকার। একদিকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বাণিজ্য চুক্তি জানিয়ে বিশেষজ্ঞ মহলে বইছে সমালোচনার ঝড়। অন্যদিকে IMF এর ঋণের কিস্তি পেতে ভর্তুকি প্রত্যাহার ও জ্বালানির দাম বাড়ানোর কঠিন শর্তের মুখে বর্তমান নির্বাচিত সরকার। অধ্যাপক আনু মোহাম্মদ এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য গলার ফাঁস এবং জ্বালানি নিরাপত্তার পথে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা। যে চুক্তিতে বাংলাদেশের রাজস্ব ক্ষতির পরিমাণ শত কোটি টাকা হলেও যুক্তরাষ্ট্রের ছাড় মাত্র কয়েক কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে কি এই চুক্তিকে বাণিজ্য চুক্তি বলা চলে, নাকি এটি একতরফা বাজার দখলের কৌশল? আর অন্তর্বর্তী সরকারের গোপনীয়তার আড়ালে করা এই অসম চুক্তির ভবিষ্যৎই বাকি? আলোচনায় বাণিজ্য চুক্তি এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছি আমি ফারনাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি NCP। দর্শক জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। তাহসিন রিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি যে বিশেষজ্ঞ মহলে সমালোচনার ঝড় বইছে। যেমনটি অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা। তাহলে এই চুক্তিকে কি আমরা চুক্তি বলতে পারি, নাকি একতরফা বাজার দখলের কৌশল? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং যারা দেখছেন। আশা করছি অল্প সময়ের মধ্যে সমালোচক এসে উপস্থিত হবেন। দেখুন, মানে এটাকে আপনি যে কোনো নেমিংয়ে আপনি নামকরণ করতে পারেন, সেটাতে আমার কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। তবে রাষ্ট্রের স্বার্থের বিরোধী যে কোনো চুক্তির বিপরীতই আমাদের অবস্থান সবসময়ের মতন ছিল, সেটা আছে, থাকবে। আনু মোহাম্মদ তিনি আজকে একটা কমেন্ট করেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য আজকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর সাথেও আসলে মৌলিক জায়গায় কোনো পার্থক্য বা মৌলিক জায়গায় আসলে আমাদের পক্ষ থেকে কোনো দ্বিমত নাই। তবে এখানে যেই বিষয়টি আলোচনায় মানে খুব বেশি গুরুত্ব পাওয়া জরুরি বা দরকার, সেটি আসলে আমার কাছে মনে হয় যে সেই আলোচনাটাও আসলে প্যারালালি দরকার। যে এই বাণিজ্য চুক্তির যে নৈপথ্য, এই নৈপথ্যে আসলে কি ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে ওই সময়গুলোতে যদি আপনি দেখেন, দুইটা ঘটনাকে আপনাকে একটু সামনে রাখতে হবে। এর মধ্যে আপনাকে একটু দেখতে হবে যে তৎকালীন সময়ে এই চুক্তির পেছনে আসলে একেবারে মৌলিক ভূমিকা কার ছিল। আমি আপনাকে অনিয়ারে থাকতেই আপনি একটু গিয়ে সেটা সার্চ করতে পারেন, দেখতে পারেন। আপনি দেখলেই দেখবেন যে ওই সময়টাতে বর্তমানে আপনার আমেরিকার খুব ক্লোজার পার্সন হিসাবে যিনি খ্যাত, এটা মানে অফ ইয়ার, অন ইয়ার, পলিটিক্যাল সারফেস এন্ড নন পলিটিক্যাল সারফেস, ইন্টারন্যাশনাল সারফেস, সব জায়গায় এটা খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, যিনি বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে, ফুল মন্ত্রী হিসাবে যিনি এখন দায়িত্বরত আছেন, তিনি কিন্তু ওই সময়টাতে এই চুক্তির একেবারে নৈপথ্যে ছিলেন এবং রীতিমতন তার হাত দিয়েই হচ্ছে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে। এটাই আমরা জানি, এবং আপনিও যদি সার্চ করে দেখেন আপনি এটাই জানবেন, এর বিপরীতে জানার সুযোগ নেই। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আপনাকে এইভাবে করে দেখতে হবে যে তৎকালীন সময়ে যার হাত দিয়ে বা যাদের হাত দিয়ে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে, তিনি কিন্তু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এবং আপনি জানেন নিরাপত্তাটা কিন্তু মানে মোর কানেক্টেড উইথ দি ইকোনমিক্যাল প্রোটেকশন। এটা কিন্তু এখন আপনি দেখবেন ইতিহাসে কিন্তু এখন স্বাভাবিক যুদ্ধকে যুদ্ধ বলে না, এটা কিন্তু ইকোনমিক্যাল ওয়ার বলে। যেমন আপনি আজকে যে শিরোনামটা করেছেন, এই শিরোনামটা কিন্তু মানে যথাযথ একটা শিরোনাম আপনারা করেছেন, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনারা যেটা বলেছেন যে আসলে এটাকে বাণিজ্য চুক্তি বলবো নাকি আমি আসলে বাজার দখলের প্রক্রিয়া বলবো। ইন্টারন্যাশনাল তো আসলে ওয়ার এখন আপনি দেখছেন ইতিমধ্যে যে ওয়ারটা মানে গ্লোবাল যে ওয়ারে পরিণত হয়েছে, এই ওয়ারটা কিন্তু একা ইরান শুধুমাত্র হরমুজ দিয়ে কন্ট্রোল করছে, এবং হরমুজ আপনি জানেন ইজ মোর দ্যান 20% অ্যাবোভ পুরো মানে আপনার প্রোডাকশন সিস্টেমকে তারা কন্ট্রোল করে, পুরো হরমুজ এটাকে কন্ট্রোল করে। কাজে দেখেন যে আলোচনায় আমি ছিলাম, আপনি যদি ওই সময়টার দিকে তাকান, তো ওই সময়টাই আসলে নৈপথ্যে কে ছিলেন, তিনি এখন বর্তমান ক্যাবিনেটে একেবারে স্বয়ং সবচেয়ে পাওয়ারফুল যে ক্যাবিনেট বা সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রী, তিনি কিন্তু এখন সেই রোলে প্লে করছেন। কাজেই
আমার কাছে মনে হয় যে যেহেতু তিনি ক্যাবিনেটেই আছেন, তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনার সুযোগ আছে, চাইলেই কিন্তু এই সরকার তাকে কিন্তু জবাবদিহিতা আমরা যদি একটু সেই সময়টাই ফিরে যাই, আমরা দেখলাম যে নির্বাচনের ঠিক 3 দিন আগে এই চুক্তি সম্পাদন হলো, কিন্তু সেই সময় কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার দাবি করে যে কোনো শর্তই প্রকাশ করা যাবে না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পুরো চুক্তি ওয়েবসাইটে প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার। আমাদের সরকারের তরফ থেকে লুকোচুরি কেন? হ্যাঁ, লুকোচুরি ছিল না, এখানেও আরেকটা সুন্দর ডিবাঙ্ক আছে, সুন্দর রিপ্লাই দিয়েছে। ধরেন লুকোচুরিটা কেমন? লুকোচুরিটা আপনার মতন সাধারণ জনগণের কাছে, আমার মতন সাধারণ জনগণের কাছে, কিন্তু যাদের কাছে এটা যাদের কাছে পরিষ্কার হওয়ার দরকার ছিল তাদের কাছে কিন্তু পরিষ্কারই ছিল। এই স্টেটমেন্টটা যদি আমি বলতাম, খুব ডেফিনেটলি আপনি আমাকে বিশ্বাস করতে নাও পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখবেন, আজকের যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন, তার কাছে কিন্তু নির্বাচনের পরবর্তী সময় যখন তারেক রহমানের নেতৃত্বে ফুল ক্যাবিনেট বিএনপি গঠন করলো, তার কাছেই কিন্তু এই প্রসঙ্গটা সম্পর্কে জানতে চেয়েছিল। এটা আমি অনিয়ারে আছি, আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন যে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটার ভিত্তিটা কি ছিল, আপনারা এই কার পরামর্শে, কিভাবে, কোন প্রসেসে আপনারা এই চুক্তিটা করেছেন। আপনি খেয়াল করে দেখবেন তিনি কিন্তু খুবই মানে টেকনিক্যাল একটা উত্তর তিনি কিন্তু প্রদান করেছেন। তিনি বলেছেন যে এই চুক্তিটা করার পূর্বে এই চুক্তির একেবারে সামগ্রিক এন্ড টু এন্ড সবকিছু দুইটা দলের কাছে পাঠানো হয়েছিল, তৎকালীন বিএনপির কাছে পাঠানো হয়েছিল এবং জামাত ইসলামের কাছে পাঠানো হয়েছিল, এবং তাদের সাথে পরামর্শ করে। কাজে আমি জানি না যে কে বল পাস করার চেষ্টা করছে, এটা যদি সরকারের পক্ষ থেকে করা হয়ে থাকে, তারাও কিন্তু এর দায়ে এড়ানোর কোনো সুযোগ নাই। এবং মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই দাবিটা যখন তিনি করেছেন, এই দাবিটার বিপরীতে তখন কিন্তু তিনি ফুল মন্ত্রী, যখন তিনি দাবিটা করছেন, এই সরকারের মন্ত্রী, একজন সরকারের মন্ত্রী যখন এই দাবিটা করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের দ্বিমত পোষণ করা হয়নি। তার মানে আপনি যখন সাইলেন্স ছিলেন, মিন্স আপনি কিন্তু এটাকে এগ্রি করেছেন। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে সরকারের মধ্যে কিন্তু এই ধরনের চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা, আপনি টকশোতে বসে আলোচনা করছি, বিভিন্ন সুশীল মহলে কিন্তু এই আলোচনাটা চাওর করছে। আমরাও আমাদেরও এটার ব্যাপারে সাফোকেশন আছে, দ্বিমত আছে, আমাদেরও অবস্থান আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সরকার মহোদয় কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য করছে না। তার মানে তার এই যে নীরবতা, এবং সেই সরকারের উপদেষ্টাকে নিজের ক্যাবিনেটে ফুল মন্ত্রী হিসাবে নিয়ে আসা, যার দ্বারা এই চুক্তিটা সম্পাদিত হয়েছে, এরকম একটা মানে আয়োজন যদি আপনি দেখেন, অনেকগুলো ডট কানেক্ট করলে কিন্তু আসলে এটাকে আপনি এখন আর বাহিরে ফেলার সুযোগ নেই। সরকারের নীরবতার কথা আপনি বলছেন, সরকারের নীরবতার পেছনে কোনো অদৃশ্য চাপ রয়েছে কিনা? চাপ থাকতে পারে, দেখেন এটা খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু মানে এই চাপ, এবার আমরা আরেকটা ভালো প্রসঙ্গে এসেছি। কাজে দেখেন, মানে এই চাপটা যদি তারেক রহমান সাহেবের উপর থাকেন, বর্তমান প্রধানমন্ত্রী, এই চাপটা খুবই স্বাভাবিকভাবে ইউনূসের উপরেও থাকতে পারতো। এই চাপটা যদি অন্যান্য সময়ের কথা আমরা বলি, সেই সময়গুলোতেও থাকতে পারতো। অস্বাভাবিক তো কিছু না, কারণ আমরা যখন বিশ্ব বাণিজ্যের দিকে তাকাবো, বা আমরা যখন দেখবো যে আসলে সুপার পাওয়ার যারা বৈশ্বিক ইকোনমিকে কন্ট্রোল করে, তারা আসলে কিভাবে কন্ট্রোল করে, পরাশক্তি বলে, ইয়েস এক্স্যাক্টলি, পরাশক্তি আসলে কিভাবে করে অন্যান্য রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করে। এখন দেখেন, আমেরিকা তো আমার সাথে এসে যুদ্ধ করবে না, আমেরিকার আমার সাথে এসে যুদ্ধ করার প্রয়োজন নেই। আমেরিকা যে কাজটা করবে সেটা হচ্ছে আমার মার্কেট। এখানে মার্কেট পলিসিতে আসলে আমেরিকা কাকে পেছনে ফেলাইতে চায়, মার্কেট পলিসিতে, এগুলো বড় আলোচনার বিষয়। মার্কেট পলিসিতে আপনি জানেন যে এখানে অনেক বড় পলিসি নিয়ে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, 2023 সালে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ধরনের পলিসি গ্রহণ করেছে, ইন্দো প্যাসিফিক পলিসি যেটাকে বলা হয়, সেই পলিসি কেন্দ্রিক কিন্তু একটা চাপ সবসময় বাংলাদেশের উপর ছিল। যখন বাংলাদেশের মার্কেটে চায়নার একটা অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসি আছে, অ্যাগ্রেসিভ একটা বিজনেস পলিসি আছে, ইকোনমিক পলিসি আছে, সেই পলিসিতে আসলে টক্কর দেওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই আমেরিকার নিজস্ব কিছু পলিসি থাকতে পারে, সেই পলিসিটা অসম থাকতে পারে, সেই পলিসিটা চাপায়া দেওয়ার একটা পলিসি থাকতে পারে। এবং এই চাপায়া দেওয়ার পলিসিতে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ থাকা দরকার। এখানে তারেক রহমান আলাদা, জামাতের শফিক সাহেব আলাদা, নাহিদ সাহেব আলাদা, ব্যাপারটা এরকম না। এটা যেহেতু একটা মানে কনসেনসাসের বিষয়, এটা যেহেতু একটা রাষ্ট্রের মৌলিক নীতির বিষয়, কাজে আমার কাছে মনে হয় যে এই চুক্তির বিপরীতে তারেক রহমানকে আইসোলেটেড করার কোনো প্রয়োজন আমি দেখি না। এই চুক্তির বিপরীতে আপনার শফিক সাহেবকে আইসোলেটেড করার প্রয়োজন আমি দেখি না। এটা একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচে দিয়ে যাইতে হবে, অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তার মানে এই দায় শুধুমাত্র সরকারের উপর বর্তায় না, সরকারের উপর বর্তানোর তো কোনো প্রশ্নই নাই। দেখেন, আমরা সবসময় একটা জিনিস বলেছি যে আমরা একটা রাজনীতির ধারা তৈরি করতে চাই। এই যে অযথা দৈরাকালী দায় চাপানোর যে প্রবণতা, যে কিছু হয়েছে তাহলে সরকার বাহাদুরের দোষ, এই প্রবণতা আমরা থাকতে চাই না। ধরেন আমি জন্য আপনাকে কিন্তু বলেছি যে এই চাপ যদি থাকে, ধরেন আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, তারেক রহমানের উপর যদি ইকোনমিক্যাল প্রেসার ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে থাকে, তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী তার উপর থাকবে না? মানে আমার প্রধানমন্ত্রী চেঞ্জ হলে কি সে তার ইকোনমিক পলিসি চেঞ্জ করে না? তো তার ডিপ স্টেট তো এইভাবে চলে না।
তার ইকোনমি পলিসি তো এইভাবে চলে না। ট্রাম্প চেঞ্জ হয়ে যদি অন্য কেউ প্রধানমন্ত্রী হয়, বাইডেনের পরে ট্রাম্প আসলেন, তার আগে ট্রাম্প ছিলেন, আপনি কি দেখছেন যে তার মানে ইকোনমি পলিসিতে আসলে মৌলিক কোনো পরিবর্তন আসছে? আসে নাই তো। কাজে আপনার প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়া না হওয়ার সাথে তো তার ইকোনমি পলিসি চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা যদি না হয়ে থাকে তাহলে আপনার দায় কেন চেঞ্জ করতেছেন? এটা তারেক রহমানের দায়ের বিষয় না, এটা একটা রাষ্ট্রীয় ইস্যু। যদি এই ধরনের নন এনডিএ করা হয়েছে, এই ধরনের যদি কোনো রিস্কি ফ্যাক্টর থাকে, সরকার ক্যান টেক ইনিশিয়েটিভ। এবং বিরোধী দল হিসাবে যেই বিরোধী দল থাকুক, দেখেন আমি এটা দলের পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেটটা করতেছি না আপনার সাথে, যেই বিরোধী দল থাকুক, XYZ যেই বিরোধী দল থাকুক, যেই সরকারি দল থাকুক, যেহেতু এটা রাষ্ট্রের প্রসঙ্গ, যেহেতু এটা রাষ্ট্রের টোটাল ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির প্রসঙ্গ, এখানে অ্যাকোমোডেশন দরকার, এখানে অসংখ্য ধন্যবাদ ঐক্যবদ্ধতা জানাচ্ছি দরকার। তাহসিন রিয়াজ।